প্রিয় দর্শক, গত 2 বছরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথমবারের মতন ফরমাল কোনো অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। তিনি লাইভে যুক্ত ছিলেন ঠিকই, তবে ভিডিওতে নন। এবং এই প্রথমবারের মতন সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর তিনি দিলেন। তার চেয়ে বড় কথা, ভারতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের যে সংগঠন এফসিসি, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব ইন্ডিয়ার আয়োজনে যে এই অনুষ্ঠানটি, সেটি বাংলাদেশে সফল করে দিল খোদ বর্তমান সরকার। তার আজকের যে বক্তব্য যেভাবে আশা করা হচ্ছিল, সেই জায়গা থেকে সরকারের মধ্যে একটি ভীতির সঞ্চার হয়েছিল, একটি ঝাঁকুনির সৃষ্টি হয়েছিল, এবং সেই ঝাঁকুনি থেকে তার বক্তব্য প্রচারের উপরে একটা নিষেধাজ্ঞা নতুন করে এলো যে বিদ্বেষপূর্ণ কোনো কিছু প্রচার করা যাবে না। আবার সরকারি নীতি নির্ধারকদের কেউ কেউ সরাসরি বললো যে বক্তব্য প্রচার করলেই মোটামুটি ব্যবস্থা নেওয়া হবে। যাও, অনেকের ধারণা ছিল যে এই অনুষ্ঠান থেকেই শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে সরাসরি নির্দিষ্ট দিনক্ষণ তিনি ঘোষণা করবেন। তার চেয়েও বড় বিষয়, সরকারের মধ্যে যেই গুঞ্জনটি ছিল যে তিনি বোধহয় বিশেষ কোনো নির্দেশনা দিবেন, যেহেতু অনুষ্ঠানটি 5 আগস্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে এক ধরনের দোলাচলের সৃষ্টি হলো সরকারের মধ্যে, এবং সরকার যত বেশি নিষেধাজ্ঞা জারি করলো, তাতে কি হলো, ভারত এবং বাংলাদেশের, আওয়ামী লীগ তো বটেই, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আজকের এই অনুষ্ঠান নিয়ে তীব্র কৌতূহলের সৃষ্টি হলো। স্বাভাবিকভাবে এর আগে শেখ হাসিনার এই ধরনের বক্তব্য অনলাইনে যতটা মানুষ অ্যাটেন্টিভলি না শুনেছে, তার চেয়ে অনেক অনেক বেশি গুণ মানুষ আজকের তার এই বক্তব্য শুনেছে। ঠিক 6:30টায় লাখ লাখ মানুষ বসে গেছে সোশ্যাল মিডিয়ার সামনে, এবং সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল থেকে কোন লিঙ্কে তার এই অনুষ্ঠান শোনা যাবে, দেখা যাবে, সেগুলো শেয়ার হচ্ছিল। এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুরু করে সজীব ওয়াজেদের যে ব্যক্তিগত প্রোফাইল, সেটি থেকে শুরু করে অসংখ্য মানুষ এটি শেয়ার করেছে। শুধু আওয়ামী লীগের ফেসবুক পেজেই আমি খেয়াল করলাম লাখ লাখ মানুষ অ্যাট দ্য সেম টাইম এই অনুষ্ঠান দেখছিল বা শুনছিল। তাহলে কি বলা যায় এটিকে? এবং আমি নিশ্চিত শেখ হাসিনার যারা শত্রু, তারা সহ সরকারের মধ্য থেকে নীতি নির্ধারকদের অনেকেও আমার মনে হয় তারা সরাসরি এই অনুষ্ঠানটি শুনেছেন বা দেখেছেন। কিন্তু সরকার আসলে এত সব যে আয়োজন করলো, বিটিআরসিকে নির্দেশনা দিয়ে বা আইসিটির পক্ষ থেকে যে তার বিভিন্ন বক্তব্য সরিয়ে নেওয়া হোক বা গণমাধ্যমে তার বক্তব্য প্রচার করা যাবে না, এত সব যে নির্দেশনা, তাতে লাভের লাভ কি হলো সরকারের? আবার সরকার সম্ভবত ভেবেছিল যেহেতু 5 আগস্টের দিনে এই অনুষ্ঠান, সেহেতু সেখান থেকে শেখ হাসিনা কি নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, আর নির্দেশনা শুনেই হাজার হাজার নেতাকর্মী হুড়মুড় করে রাজপথে নেমে এসে যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, সম্ভবত সে কারণেই বক্তব্য প্রচারের আগেই শেখ হাসিনাকে ঘিরে বা তার বক্তব্যকে ঘিরে সরকারের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হতে থাকে। বাংলাদেশের অনেক গণমাধ্যমই আজকের এই অনুষ্ঠানের কোনো খবর দেয়নি। অনেক গণমাধ্যম, তার কি, ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটি তো এলো, শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করেই তার এই খবরটি এলো। মানুষ কি এগুলো না শুনে বসে আছে, না দেখে বসে আছে? বরং আগের চেয়ে অনেক গুণ বেশি মানুষ শুনেছে, দেখেছে। এই জায়গা থেকে বলছিলাম সরকার সফল করে দিল। এখন শেখ হাসিনা কি বলেছেন নিশ্চয়ই এরই মধ্যে অসংখ্য মানুষ জেনে গেছেন। তিনি 5 আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে কি ঘটেছিল তার সম্পর্কে বেশ কিছুক্ষণ বর্ণনা দিয়েছেন, এবং এই জায়গাটি সরকারের কাছে বিদ্বেষমূলক মনে হতে পারে বিধায় আমি সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে সেটি আর পুনর্ব্যক্ত করছি না, বা এটি পুনর্ব্যক্ত করারও কিছু নেই। এইসব কথা শেখ হাসিনা এর আগেও বলেছেন। এবং ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো কিভাবে ধ্বংস করা হলো, মুক্তিযোদ্ধাদের কিভাবে অপমানিত করা হলো, লাঞ্ছিত করা হলো, সারা দেশে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হলো, সেসব নিয়ে কথা বলেছেন, দেশের অর্থনীতি নিয়ে কথা বলেছেন। এবং মোটা দাগে
তিনি যেসব দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নিতে হবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং যত হুমকি আসুক না কেন তিনি দেশে ফিরবেন। তার বক্তব্য শেষে শুরু হলো সম্ভবত এই প্রথমবারের মতন সরাসরি প্রশ্নোত্তর পর্ব। একে একে অনেক সাংবাদিক প্রশ্ন করেছেন এবং অধিকাংশ সাংবাদিকের প্রশ্ন ছিল যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ঠিকই, তিনি আসলে সুনির্দিষ্টভাবে কবে, কখন, কিভাবে দেশে ফিরতে চান, পরিকল্পনা কি দেশে ফেরার বিষয়ে, কোন প্রক্রিয়ায় তিনি ফিরতে চান, তিনি দেশে ফেরার বিষয়ে দিনক্ষণ স্পষ্ট করে কিছু বলেননি। সাংবাদিকরা যখন একের পর এক একই ধরনের প্রশ্ন করে যাচ্ছেন তখন তিনি বললেন যে যেহেতু ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, মানুষকে বিজয়ের স্বাদ দিতে তিনি আরো একবার এই ডিসেম্বরেই ফিরে আসতে চান। এর আগেও তো বারবার ফিরে এসেছেন, তিনি তার বক্তব্যে যেসব কথাবার্তা তুলে ধরেছেন যে অনেক হুমকি এসেছে, তাকে কারাগারেও আটক করা হয়েছে, কারাগারে আটকের হুমকি ছিল, তারপরেও দেশে ফিরেছেন, দেশে ফেরার পরে আটক হতে হয়েছে, এবারও যত হুমকি আসুক না কেন তিনি ডিসেম্বরের মধ্যেই ফিরতে চান। সরকারের সাথে আওয়ামী লীগের বা তার কোনো যোগাযোগ হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরটি দিয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন যে সরকারের সাথে যোগাযোগ এখনো পর্যন্ত কোনো বিষয় হয়নি। তো সরকারের সাথে যোগাযোগ না হলে তিনি আসলে কিভাবে ফিরবেন? পাল্টা এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা আবারও কথা বললেন। তিনি বললেন যে আমি ফিরতে চাই আমার নিজের মাতৃভূমিতে, এখানে সরকারের কোনো বিষয় নেই। এই হচ্ছে টোটাল সিনারিও, যে বহুল আলোচিত সংবাদ সম্মেলন অথবা এফসিসির যে অনুষ্ঠান 5 আগস্টকে কেন্দ্র করে সেটির মোদ্দা কথা, সরকারের পক্ষ থেকে এগুলো না করলেই বরং ভালো হতো। সরকার বারবার তার দুর্বলতাগুলো প্রকাশ করে ফেলছে, নিশ্চয়ই প্রকাশ করার অনেক কারণও আছে, অজান্তেই কারণগুলো বেরিয়ে পড়ছে, আবার এগুলো ইচ্ছা করে সরকার অ্যাভয়েড করতে পারতো। আমি এই প্রসঙ্গে আলোচনায় যাব, তার আগে অন্য একটা বিষয় আপনাদেরকে একটু বলে নিই। মনের ভেতরে ওই আলাপটা করার জন্য মনের ভেতরে ঝড় উঠছে। আপনারা আজকে দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে একদম মহালঙ্কা কাণ্ড ঘটেছে ঢাকা শহরে। রাষ্ট্রপতির প্রোগ্রাম, সেই প্রোগ্রামে রাষ্ট্রপতি নিজেই হেনস্থার শিকার হয়েছেন, নিজেই বলেছেন। সেখানে গিয়ে এনসিপির সেই জুলাই যোদ্ধারা, বিশিষ্ট যোদ্ধারা, তারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে, হই হুলস্থুল ভুয়া বার্তা বলে একটা ডকুমেন্টারিকে কেন্দ্র করে, এবং শেষ পর্যন্ত এত হুলস্থুল হয়েছে যে ওই প্রোগ্রামে যারা ফরেন ডিপ্লোমেটরা উপস্থিত ছিলেন, আমি দীনেশ ত্রিবেদীকে চিনতে পেরেছি, আরো 2-1 জনকে দেখলাম, এই সহ প্রায় 8-10 জন মানুষ ওই হুলস্থুলের মধ্যে লাইন ধরে রাষ্ট্রপতিকে ফেলে চলে গেল। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন বীর বিক্রমের অনুষ্ঠান, একটা ডকুমেন্টারি নিয়ে ঘটনাটা ঘটেছে। ওই ডকুমেন্টারিতে নাকি জুলাই অভ্যুত্থানের 1 দফার ঘোষক হিসেবে তারেক রহমানের কথা বলা হয়েছে। এনসিপির দাবি হলো যে এই অধিকার আমরা কাউকে দিব না, আমাদের একক জুলাই নিয়ে এমন একটা অবস্থা, জুলাই আমার, জুলাই কার, ও জুলাই তুমি কার, এই নিয়ে বিএনপি, এনসিপি, জামাত সবার মধ্যে একটা কারাগারি অবস্থা। আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীও বলছে যে জুলাই আমার, জুলাই আমার, এরকম করতে করতে যদি সবাই জুলাই আমার করে তাহলে জুলাই আর কারো থাকবে না। জুলাই আলটিমেটলি কারোর নাই, এখন এটার হাতছাড়া হয়ে গেছে অনেক আগেই। যাই হোক, সেই ডকুমেন্টারিতে তারেক রহমানকে কেন 1 দফার ঘোষক বলা হলো, এটা একটা দিক। আরেকটা হলো সেখানে সেই আবু সাইদের ছবি ব্যবহার করা হয় নাই। রাষ্ট্রপতি বলল যে আবু সাইদের ছবি যদি জুলাইয়ের কোনো ডকুমেন্টারিতে ইউজ না হয়ে থাকে তাহলে সেই ডকুমেন্টারি কোনো ডকুমেন্টারি না। সেখান থেকে চলে গেল আরেকটা অনুষ্ঠানে যেখানে তারেক রহমান উপস্থিত, প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে উপস্থিত করা হলো, জুলাই জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠান। সেইখানে অতিথি ছিল সেই বাংলাদেশের কুখ্যাত এ যাবৎকালের চিহ্নিত কালপিট
অপশাসক, দুঃশাসক, ফেসিবাদী স্বৈরশাসক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান একদম একরকম হাতে ধরে মঞ্চে বরণ করলেন। হাতে ধরে তিনি শ্রদ্ধা স্নেহের সাথে বা শ্রদ্ধার সাথে তাকে তার পাশের চেয়ারে বসালেন। আমার কাছে একজন দর্শক, আমাদের একজন সম্মানিত প্রবাসী দর্শক, তিনি ফোন করেছিলেন এবং তিনি বললেন যে বিএনপি এই অপশাসক, এই যে কালো হাত, এই কালো হাতের কালিমার ছাপ, ইউনূসের কালিমার ছাপ কেন তার নিজের গায়ে মাখতে গেল? এতদিন তাদেরকে বলা, বিএনপিও বলা হতো ইউনূস সরকারের এক্সটেনশন, বাট এখন বিএনপি কি স্বীকারই করে নিচ্ছে যে তারা ইউনূসের এক্সটেনশন? সামনে কি ইউনূসকে রাষ্ট্রপতিও বানাতে পারে? আজকের পর থেকেই আলাপ কিন্তু খুবই খুবই জমজমাট যে ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে কিনা। এই হচ্ছে আজকের আক্ষেপ, দুঃখ যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন ধিকৃত মানুষ, বাংলাদেশের মানুষ যাকে এখন থুতু ছাড়া আর কিছু দেয় না, সেই লোকটাকে বিএনপি কেড়ে নিয়ে কি সিগন্যাল দিল? মানে এত সম্মান দিয়ে কি সিগন্যাল দিল? তারা কি ইউনূসের দ্বারা কি তারা ক্ষমতা এসছে? এটা তো কখনোই না। বিএনপি তো তার নিজের যোগ্যতা, নিজের ভোট, নিজের ত্যাগে ক্ষমতায় এসছে। তাহলে ইউনূসকে এত মূল্যায়নের কি হলো? এবার আসেন শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গ। সরকারের নিষেধ যে তার বক্তব্য প্রচার করা যাবে না। ইন্টারেস্টিং দিকগুলো হলো, এই শেখ হাসিনা দিল্লি প্রেস কনফারেন্স, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, তাদের সাথে যে প্রেস কনফারেন্স, সেখানে সজীব ওয়াজেদ জয় বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগের আরো লোকজন বক্তব্য দিয়েছে। সেই প্রেস কনফারেন্স শেষ হওয়ার সাথে সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল হওয়ার পথে কয়েকটা স্ক্রিনশট, অসমর্থিত কয়েকটা জায়গা থেকে বিভিন্ন জনের কথা বলা হয়েছে, তবে আমরা কনফার্ম হতে পারছি যে স্ক্রিনশট গুলো, সেগুলো হলো সোহেল তাজ শেখ হাসিনাকে এখন তো মানে পারলে নর্দমায় চুবায় এরকম সমালোচক শেখ হাসিনা সরকারের, এবং শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের একদম মানে বিশিষ্ট সমালোচক হলেও সোহেল তাজ সেই অনুষ্ঠান দেখেছে, ওয়াচিং সোহেল তাজ আইডি থেকে, তার রিয়েল আইডি থেকে সে শেখ হাসিনা বক্তব্য শুনছিল পুরোটা, এবং ওই অনুষ্ঠান পুরোটা শুনছিল। আরেকজন লোক, সেও ধিকৃত, সে হলো সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এই জিনিসই পিসও শেখ হাসিনার বক্তব্য শুনেছে। আমরা অন্য আরো কয়েকজনের কথা দেখি, শুনছি, এটা যেহেতু অথেন্টিক্যালি প্রমাণ করা যাচ্ছে না, সেই জন্য আমি আর অন্যদের নাম নিলাম না। কিন্তু এই যে তারা চুপি চুপি দেখেছে, সোহেল তাজ, শফিকুল আলম, শুধু তারা দেখে নেই। এই অনুষ্ঠান শেষ হতে হতে জানা গেল যে ফেসবুকে কেবল কোটি দর্শক ওই লাইভ অনুষ্ঠানটা দেখে ফেলেছে। তাহলে, এবং রয়টার্স নিউজ করেছে, রয়টার্স অলরেডি নিউজ করে দিয়েছে। কেউ কেউ বলছেন এখন যে চুপি চুপি আপনারা যে দেখছেন এই শেখ হাসিনার বক্তব্য, আপনাদের কি অন্যায় হচ্ছে না? আপনাদের কি সরকার জেলে নেবে বা আপনাদের কি বাধা দিবে? আচ্ছা, প্রচার করা যাবে না। ভারতীয় সংবাদ মাধ্যম সহ এই যে ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম, রয়টার্সের মতন পত্রিকা, রয়টার্সের মতো সংবাদ মাধ্যম, এরা প্রচার করেছে। এদের অনলাইন নিউজ সাইটগুলা বাংলাদেশ থেকে দেখা যায় না। তো বাংলাদেশে যারা এগুলো পড়বে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আসলে এমন একটা গোবলেট সিচুয়েশন, যে রুমিন ফারহানা বলেছে না, যে কাজটা জাহিদুর রহমানরাই আওয়ামী লীগ সরকারের সময় বলেছে তারেক রহমানকে এই ধরনের পরিস্থিতিতে ফেলে রাখার জন্য, তারেক রহমান বক্তব্য প্রচার করতে দিত না আওয়ামী লীগ সরকার, সেটা ছিল অগণতান্ত্রিক, সেটা ছিল অন্যায়। একই কাজটা জাহিদুর রহমানরা তারা করছেন একই পদ্ধতিতে। তাহলে দুটো অন্যায় তো সমান সমান নাকি একটা অন্যায় আর একটা অন্যায় না?